নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি 0.82% পড়ে বন্ধ হয়েছে। আর গতকালই বলেছিলাম, গতকাল যে সামান্য একটা রিকভারি এসেছিল সেটা শুধুমাত্র নিফটি ফিফটির যে মান্থলি এক্সপায়ারি তার কারণেই এসেছিল। তো এই ট্যারিফের খবরের কারণে যতটুকু পড়া দরকার ছিল ততটুকু কিন্তু গতকাল পড়েনি। তো সেই কারণে কিন্তু আজকে এই নিফটি ফিফটি সেটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে। আর নিফটি ফিফটি ছাড়াও আরো যে ইন্ডাইসেস গুলো আছে সেগুলো যদি দেখি, নিফটি নেক্সট ফিফটি এটা 1.35% পড়ে গেছে। তারপরে নিফটি ব্যাংক এটা 0.62% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.59% পড়া। মিড ক্যাপ সিলেক্ট এটা 1.55% পড়েছে। তারপর আরো যে ব্রড মার্কেট ইন্ডাইসেস গুলো আছে সেগুলো যদি দেখি, নিফটি 100, 200, 500 এগুলো সবই দেখতে পাচ্ছেন 1%-এর কাছাকাছি পড়া রয়েছে। তারপর মিড ক্যাপও ভালো পড়েছে। মিড ক্যাপ 50 এটা 1.54% পড়েছে। তারপর মিড ক্যাপ 100 এটা 1.33% পড়েছে। তারপর যদি স্মল ক্যাপও দেখেন, স্মল ক্যাপে তো আরো বড় পতন দেখা গেছে। এই স্মল ক্যাপ 100 এটা 1.66% পড়ে গেছে। তারপর যে স্মল ক্যাপ 50 রয়েছে এটা 1.77% পড়েছে। তো আজকের দিনে মার্কেটে যে ইনভেস্টররা রয়েছেন তাদের বেশিরভাগেরই পোর্টফোলিও কিন্তু লাল নিশানেই থাকবে। দেখতেই তো পাচ্ছেন বেশিরভাগ ইন্ডাইসেসই আজকে লাল নিশানে রয়েছে। এছাড়াও যদি গতকালের আমেরিকান মার্কেট দেখি, গতকালে এই ডাউ জোন্স 0.74% পড়ে বন্ধ হয়েছিল। তো এদিক থেকেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসেছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইটও সামান্য লাল নিশানেই বন্ধ হয়েছিল। আর এটা তো দেখতেই পাচ্ছেন আবার একটা নতুন মাস শুরু হয়ে গেছে। তো নতুন মাস শুরু হয়ে গেলে তারই প্রথম দিকে অনেক ডেটা আসে যেগুলো বাজারের জন্য খুব ইম্পর্টেন্ট। সেরকমই যদি দেখেন, এই যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ সেটা কিন্তু আজ থেকেই লাগু হয়ে যাওয়ার কথা ছিল। তবে ডোনাল্ড ট্রাম্প এই যে ট্যারিফের ডেডলাইন সেটাকে কিছুদিন বাড়িয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন আগস্ট মাসের 1 তারিখ আগে বলেছিলেন, তো সেই টাইমটা বাড়িয়ে আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন, যাতে অন্যান্য দেশগুলো এই ট্যারিফের পরিবর্তে এই আমেরিকার সঙ্গে একটা ট্রেড ডিল করে নেয়। তো আবার এটার উপর নজর থাকবে যে দেশগুলোর উপর ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে কোনো ট্রেড ডিল হচ্ছে কিনা। আর অবশ্যই ইন্ডিয়ার সঙ্গেও যে ট্রেড ডিলের কথাবার্তা চলছে সেটার উপরেও নজর থাকবে। না হলে তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার উপর 25% ট্যারিফ বসিয়ে দিয়েছেন। এছাড়াও যদি দেখেন, প্রতি মাসের প্রথমেই তার আগের মাসের যে অটো সেলসের ডেটা, মানে গাড়ি কোম্পানিগুলো কতগুলো করে গাড়ি বিক্রি করলো তার যে ডেটা সামনে আসে, সেটা 4 চাকাই বলুন, 3 চাকাই বলুন বা 2 চাকাই বলুন, এমনকি বড় বড় যে কমার্শিয়াল ভেহিকেল রয়েছে সেগুলোই বলুন, সবেরই ডেটা কিন্তু প্রতি মাসের শেষে এবং পরবর্তী মাসের প্রথমে পেশ করতে হয়। তো বিভিন্ন যে কার মেকিং কোম্পানিগুলো রয়েছে যেমন টাটা মোটরস, মাহিন্দ্রা মাহিন্দ্রা, মারুতি সুজুকি, এরা তাদের যে সেলসের ডেটা সেটা সামনে রেখেছে। তারপরে প্রতি মাসের শুরুতেই আগের মাসের যে জিএসটি কালেকশনের ডেটা সেটাও সামনে আসে। তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে জিডিপির ডেটা সেটাও আসে। আর এটা তো দেখতেই পাচ্ছেন এই কোয়ার্টার 1 রেজাল্টের সিজন চলছে। তো এই ভিডিওতে কিছু কোম্পানির কোয়ার্টার 1 এর রেজাল্ট এবং তার সঙ্গে সঙ্গে কিছু কোম্পানি নিউজের কারণে আজকে মার্কেটে রিয়াক্ট করেছে, তো সেগুলোই আলোচনা করে নেব। তবে তার আগে নিফটি ফিফটির লেভেল সম্বন্ধে একটু আলোচনা করে নেব। ওপর দিকে এই 24,800 এটা একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। এই 24,800 কে ভাঙতে পারলে তবেই নিফটি ফিফটি আবার 24,900 দিকে এগিয়ে যাবে। আর নিচের দিকে তো 24,500 এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এই 24,500 এটাকে যদি ভেঙে ফেলে তাহলে মার্কেট কিন্তু খুবই দুর্বল হয়ে পড়বে। মার্কেট কিন্তু 24,200 থেকে 300 পর্যন্ত নেমে যেতে পারে। এরপরে বিএসসি সেন্সেক্স এটা আজকের দিনে 0.72% পড়ে বন্ধ হয়েছে। এবং যদি নিফটি ব্যাংক দেখেন এটা 0.62% পড়েছে। এরপরে যদি ওভারঅল মার্কেট দেখি, আজকে এই এনএসসি তে টোটাল 3,040 খানা স্টক ট্রেড হয়েছে, যাদের মধ্যে বেড়েছে মাত্র 784 খানা এবং পড়েছে 2,173 খানা। তো দেখতেই পাচ্ছেন পড়া শেয়ারের সংখ্যাই অনেক বেশি। এরপর যদি সেক্টর ওয়াইজ দেখেন, নিফটি অটো এটা 1.04% আজকে ডাউন হয়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.90% ডাউন। তারপর এফএমসিজি সেক্টর এটা 0.69% বাড়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই এফএমসিজি সেক্টরে কাজ করা যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে রেজাল্ট সেগুলো ভালো আসছে এবং রেজাল্ট ভালো আসার পরে স্টকগুলো ভালো পারফর্ম করছে। তারপরে নিফটি আইটি এটা 1.85% ডাউন। তারপর মিডিয়া এটা 0.59% ডাউন। মেটাল সেক্টর এটা 1.97% ডাউন হয়েছে। আর ফার্মা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে সব থেকে বড় পতন দেখিয়েছে। আজকে নিফটি ফার্মা 3.33% পড়ে গেছে। আর এই নিফটি ফার্মা এটা নিফটি ফিফটির মধ্যে একটা বড় পরিমাণে ওয়েটেজ কন্ট্রিবিউট করে থাকে। তো এই নিফটি ফার্মা এটাও কিন্তু নিফটি ফিফটির উপর একটা বড় প্রেসার তৈরি করেছে। তারপরে নিফটি পিএসইউ ব্যাংক এটা 1.13% পড়েছে। প্রাইভেট ব্যাংক এটা পড়েছে 0.61%।
তারপর নিফটি রিয়েলটি এটা 1.78% পড়েছে। তো দেখতেই পাচ্ছেন এই এফএমসিজি সেক্টর বাদ দিয়ে বাকি প্রতিটা সেক্টরই কিন্তু খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে। আর যদি এই নিফটি ফার্মার মধ্যে দেখেন, এই নিফটি ফার্মার মধ্যে যে 20টা কোম্পানি রয়েছে তার মধ্যে মাত্র একটা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 19টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। তো কোন কোম্পানিটা পজিটিভে বন্ধ হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ওপরে রয়েছে ম্যানকাইন্ড ফার্মা, এটাই শুধুমাত্র পজিটিভে বন্ধ হয়েছে। যদি পার্সেন্টেজ ওয়াইজও দেখেন, এইখানে ছোট অক্ষরে দেখতে পাচ্ছেন ম্যানকাইন্ড ফার্মা এটা একদম সামান্য বেড়েছে 0.30%। তারপরে যদি খুবই ছোট ছোট দেখাচ্ছে তবুও যদি দেখতে পান, দেখতেই পাচ্ছেন বাকি যে প্রতিটা স্টক 2 থেকে 2.5%, 3%, 4%, এমনকি 5% পর্যন্ত পড়ে গেছে। তো এই ফার্মা সেক্টর এত পড়ে যাওয়ার আজকে কারণ কি রয়েছে, তো সেটাই প্রথমে আলোচনা করে নিই। চলুন, দেখতে পাচ্ছেন ট্রাম্প পেসার্স 17 ফার্মা সিইওস টু কাট ইউএস ড্রাগ প্রাইস, মানে আমেরিকাতে এই 17টা ফার্মা কোম্পানির সিইও কে এই ডোনাল্ড ট্রাম্প চিঠি পাঠিয়েছেন যাতে তারা তাদের ওষুধের যে দাম সেটা যেন কমিয়ে দেয়। তো আমেরিকার ওষুধের দাম কমলে ইন্ডিয়ার কি ক্ষতি হবে? দেখুন, ইন্ডিয়ার যে মেডিসিন তার একটা অনেকটা বড় পরিমাণ এই আমেরিকাতে রপ্তানি করা হয়ে থাকে। তার মানে আমেরিকার যে বহু পাবলিক তারাই ইন্ডিয়া থেকে রপ্তানি হওয়া যে ওষুধ সেটা ব্যবহার করে থাকে। আর ইন্ডিয়ার ওষুধ কেন ব্যবহার করে থাকে? কারণ ইন্ডিয়ার যে ওষুধগুলো সেগুলো আমেরিকার ওষুধের থেকে অনেকটা সস্তাতেই পাওয়া যায়। আর ট্রাম্প কিন্তু সেই কারণেই তাদের দেশের যে ফার্মা কোম্পানির সিইও গুলো রয়েছেন তাদের কাছে চিঠি পাঠাচ্ছেন এবং প্রেসার দিচ্ছেন যাতে তারা তাদের যে ওষুধের দাম সেটা কমিয়ে দেয়। তো আরো এখানে ডিটেলস রয়েছে, দেখতে পাচ্ছেন ট্রাম্প ডিমান্ডস ড্রাগ মেকার্স ম্যাচ ইউএস প্রাইসেস টু ওভারসিজ লেভেল, মানে বিদেশি যে ওষুধগুলো রয়েছে তাদের ওষুধের সমান দাম যেন এই ইউএস এর মেডিসিন গুলো হয়ে যায়, সেই কারণে ডোনাল্ড ট্রাম্প একটা প্রেসার দিচ্ছেন। আর এর কারণে ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বরের 29 তারিখ পর্যন্ত একটা টাইমও দিয়ে রেখেছেন, এমনকি তিনি কিছু থ্রেটও দিয়ে রেখেছেন। দেখতেই পাচ্ছেন প্রেসিডেন্ট থ্রেটেন্স আনস্পেসিফাইড কনসিকুয়েন্সেস ফর নন কমপ্লায়েন্সেস, মানে এই নির্দেশ যদি মানা না হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর উপর পদক্ষেপও নেবেন, মানে হয়তো লাইসেন্স বাতিল করতে পারেন বা ক্যান্সেল করতে পারেন, এই ধরনের জিনিসগুলো হতে পারে। আর এই খবরের পরে আমেরিকার যে ওষুধ মেকিং কোম্পানিগুলো রয়েছে সেইগুলোও পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যদি ওষুধের দাম কমে যায়, মানে আমেরিকার যে ওষুধ কোম্পানিগুলো রয়েছে তারা যদি ওষুধের দাম কমিয়ে দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ার যে ওষুধ সেগুলো কম বিক্রি হবে। সেই কারণে আজকে ইন্ডিয়ান মার্কেটে বেশিরভাগ ফার্মা স্টকই অনেকটা করেই পড়ে গেছে। এরপরে যদি দেখেন গভর্নমেন্টের তরফ থেকে যে কোম্পানিগুলো এই গাড়ি তৈরির জন্য বিভিন্ন পার্টস তৈরি করে তাদের জন্য কিছু ভালো খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন অটো স্টকস টু বেনিফিট আফটার গভর্নমেন্ট কনসিডার্স রেজ 13,000 crore ইনসেন্টিভ ফর অটো কম্পোনেন্টস, মানে যে কোম্পানিগুলো গাড়ি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে তাদের জন্য এই ভারতের সরকার একটা 13,000 কোটি টাকার ইনসেন্টিভের কথা বিবেচনা করতে পারেন। দেখুন, এটা কিন্তু এখনো ঘোষণা হয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে কনসিডার। তো যদি এই 13,000 কোটি টাকা ইনসেন্টিভ ঘোষণা হয়ে যায় তো কোন কোম্পানিগুলো উপকৃত হবে? যেমন সোনা বিএলডব্লিউ রয়েছে, তারপরে বেল রাইস রয়েছে, তার সঙ্গে সঙ্গে মাদারসন সুমি, এছাড়াও আরো যে কোম্পানিগুলো এই অটো কম্পোনেন্ট তৈরি করে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। এরপরে যদি কথা বলি অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর জন্য কিছু খবর এসেছে, তো যার কারণে এই কোম্পানিগুলো ইনডাইরেক্টলি কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে। তো কি খবর এসেছে দেখতেই পাচ্ছেন, ট্যারিফাইড অয়েল পিএসইউ স্টপ বাইং রাশিয়ান ফুড ইন স্পট মার্কেট, মানে ডোনাল্ড ট্রাম্প যে একটা হুমকি দিয়েছিলেন ইন্ডিয়ার উপর একটা পেনাল্টি বসিয়ে দেবেন, কারণ এই ইন্ডিয়া রাশিয়ার থেকে এই ক্রুড অয়েল কিনছে, তার সঙ্গে সঙ্গে যে সামরিক সরঞ্জাম সেগুলো কিনছে। তো সেই খবরের পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে এই অয়েল পিএসইউ কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু রাশিয়ার থেকে বর্তমানে এই যে ক্রুড অয়েল সেটা কেনা বন্ধ করে দিয়েছে। তো এর মধ্যে কোন কোম্পানিগুলো রয়েছে? ভারত পেট্রোলিয়াম রয়েছে, তার সঙ্গে সঙ্গে হিন্দুস্তান পেট্রোলিয়াম, তারপরে এমআরপিএল, এই ধরনের কোম্পানিগুলো রয়েছে। তো এর ফলে এই কোম্পানিগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? দেখুন, এই কোম্পানিগুলো কেন রাশিয়ার থেকে তেল কিনছে? কারণ রাশিয়ার যে তেল সেটা কিন্তু অনেকটাই সস্তাতে পাওয়া যায়। আর যেহেতু বর্তমানে এই রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ করে দেওয়ার কারণে এই কোম্পানিগুলোকে বেশি টাকা দিয়ে এই তেল কিনতে হবে, সেই কারণে কিন্তু এই স্টকগুলো দীর্ঘমেয়াদে কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে। এর পরের কোম্পানি জিআরএসি বা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, এই স্টকগুলো যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় অনেকটাই পড়ে গেছে। তো এই স্টকগুলো পড়ার কি কারণ রয়েছে? কারণ এই কোম্পানিগুলো ভারত সরকারের তরফ থেকে বর্তমানে সেরকম কোনো বড় অর্ডারও পাচ্ছে না। আর এই স্টকগুলো প্যাটার্ন কিন্তু এরকমই হয়ে থাকে, এরা যখন অর্ডার পাবে একেবারে বড় বড় অর্ডার পায়, আবার যখন অর্ডার পাওয়া বন্ধ হয়ে যায় তখন কিন্তু অনেকদিনই এই যে অর্ডার সেটা বন্ধ হয়ে থাকে। তো এই জিনিসটাকে কাটাতে গেলে এই কোম্পানিটাকে কি করতে হবে? হয় বিদেশ থেকে কিছু অর্ডার পেতে হবে বা বিদেশি কিছু কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করতে হবে। তো সেরকমই কিছু খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন জিআরএসি সাইন মো উইথ রেন্ট জেস জিএমবিএইচ,
মানে একটা বিদেশি কোম্পানির সঙ্গে এই জিআরএসি একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। আর বিদেশের এই কোম্পানিটা রেন্টজেস জিএমবিএইচ এরা কি করে থাকে দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা একটা জার্মানির কোম্পানি। এ গ্লোবাল গিয়ারবক্স ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে এই গিয়ারবক্সের ডিজাইন করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তৈরিও করে থাকে। আর এদের কোথায় বেশি এক্সপিরিয়েন্স রয়েছে দেখতে পাচ্ছেন, এই মেরিন প্রোপালশন গিয়ারবক্স। তো দেখতে পাচ্ছেন এটা এই মেরিন প্রোডাক্টেই ব্যবহার করা হবে। আর যেহেতু জিআরএসি এই মেরিন ক্ষেত্রে কাজ করে থাকে, তাই জিআরএসি এই রেন্টজেস জিএমবিএইচ এদের সঙ্গে একটা মৌ চুক্তি করেছে। এর পরের কোম্পানি আদানি পাওয়ার লিমিটেড। তো আজকের দিনে এই কোম্পানিটা তার যে বোর্ড মিটিং সেটা সম্পন্ন করেছে এবং তারপরে এই কোম্পানিটা তাদের কোয়ার্টার 1 এর যে রেজাল্ট সেটা পেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে স্টক স্প্লিট দেওয়ার কথাও ঘোষণা করেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা খুলে নিয়েছি। কোম্পানির যে সেলস ইয়ার অন ইয়ার পড়ে গেছে এবং কোয়ার্টারলিও পড়েছে। 14,956 কোটি ছিল আগের বছর সেম কোয়ার্টারে। এর আগের কোয়ার্টারে ছিল 14,237 কোটি। আর এই কোয়ার্টারে হয়েছে 14,109 কোটি। তারপর যদি এবিটা দেখি, এটা ইয়ার অন ইয়ার পড়ে গেছে 8%, 6,194 কোটি থেকে পড়ে হয়েছে 5,685 কোটি। তারপরে যে নেট প্রফিট, এটা 3,913 কোটি থেকে পড়ে হয়েছে 3,305 কোটি। এবং ইপিএস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 13% পড়ে গেছে, 10.14 এর ইপিএস পড়ে হয়েছে 8.78%। তো ওভারঅল যদি দেখেন ইয়ার অন ইয়ার এই কোম্পানির যে রেজাল্ট সেটা খারাপ এসেছে। তবে এরপরে এই কোম্পানিটা স্টক স্প্লিট দেওয়ার কথা ঘোষণা করেছে। তো দেখতেই পাচ্ছেন আদানি পাওয়ার বোর্ড অ্যাপ্রুভস স্টক স্প্লিট ইন 1:5 রেশিও। আর দেখতে পাচ্ছেন এই আদানি পাওয়ার এর যে আগে ফেস ভ্যালু সেটা ছিল 10, আর এই স্টক স্প্লিটের পর এই যে ফেস ভ্যালু সেটা 5 ভাগে ভাগ হয়ে যাবে। তো এখন যে ফেস ভ্যালু সেটা হয়ে যাবে রেজড 2। তো এই স্টক স্প্লিট এর মানেটা কি, এই যে 1:5 অনুপাতে এই স্টক স্প্লিট দিচ্ছে, তার মানে আপনার পোর্টফোলিওতে যদি একটি শেয়ার থেকে থাকে তাহলে সেই শেয়ারটা 5 ভাগে ভেঙে যাবে। আর তার সঙ্গে সঙ্গে শেয়ারের যে দাম সেটাও কিন্তু 5 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তো এটা উদাহরণ হিসেবে ধরুন যে এই আদানি পাওয়ার এর একটি শেয়ার আপনার পোর্টফোলিওতে আছে এবং একটি শেয়ারের দাম চলছে 1,000 টাকা। তো এই স্টক স্প্লিটের যেদিন এক্স ডেট থাকবে সেদিন আপনার এই একটি শেয়ার ভেঙে হয়ে যাবে 5টা শেয়ার এবং এই যে শেয়ারের দাম চলছিল 1,000 টাকা সেটা 5 ভাগে ভেঙে হয়ে যাবে 200 টাকা। এরপরে যে কোম্পানিগুলো আজকে মার্কেটে ভালো পারফর্ম করেছে এবং যে কোম্পানিগুলো খারাপ পারফর্ম করেছে সেগুলো দেখে নেব। প্রথমেই যদি দেখেন KIOCL লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 14.38% বেড়েছে। তবে এই যে বেড়েছে এর পেছনে সেরকম কোনো কারণ নেই। বিএসইউ কিন্তু এদের কাছে জানতে চেয়েছে যে এই স্টকটা কেন এত বেড়ে গেছে। তো এরা বিএসসি কে এটাই রিপ্লাই দিয়েছে যে এই স্টকটা বাড়ার পেছনে কোনো কারণ নেই, শুধুমাত্র ট্রেডিং ভলিউম বেড়েছে, সেই কারণে এই স্টকটা আজকের দিনে 14% কাছাকাছি বেড়ে গেছে। এর পরের কোম্পানি চার্লেট হোটেলস লিমিটেড। তো দেখতেই পাচ্ছেন স্টকটা শুরুর দিকে প্রায় 10% কাছাকাছি বাড়া ছিল, পরে যদিও কোম্পানিটা তাদের যে তেজি সেটা ধরে রাখতে পারেনি এবং আস্তে আস্তে পড়তে পড়তে দিনের শেষে 3.06% পড়ে বন্ধ হয়েছে। তো গতকালই কভার করেছিলাম কোম্পানির যে রেজাল্ট সেটা অত্যন্ত ভালোই এসেছে। কোম্পানির যদি সেলস দেখেন ইয়ার অন ইয়ার 148% বেড়েছে। তারপরে এবিটা, এটা ইয়ার অন ইয়ার 155% বেড়েছে। নেট প্রফিটও ইয়ার অন ইয়ার 235% বেড়েছে। এবং কোয়ার্টারলিও যদি দেখেন এই যে ডেটা সেটা কিন্তু ভালোই এসেছে। এর পরের কোম্পানি নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটাও তার রেজাল্টের পরেই বেড়েছে। কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, কোম্পানির সেলস দেখুন ইয়ার অন ইয়ার 102% বেড়েছে, 149 কোটি থেকে বেড়ে হয়েছে 301 কোটি। তারপরে যে এবিটা, এটা 19.7 ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 44.8। তারপরে যদি নেট প্রফিট দেখি, এটা ইয়ার অন ইয়ার 100% বেড়ে গেছে, 15.2 এর নেট প্রফিট বেড়ে হয়েছে 30.5 কোটি। এরপরে ইন্ডিজেন লিমিটেড, এটা আজকের দিনে 5% এর কাছে বেড়ে বন্ধ হয়েছে। তো এরও যে রেজাল্ট সেটাও ভালো এসেছে। এই সেলস 676 কোটি থেকে 12% বেড়ে হয়েছে 761 কোটি। তারপরে যে এবিটা 129 কোটি থেকে 20% বেড়ে হয়েছে 155 কোটি। নেট প্রফিট, এটা 87.7 কোটি ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 116 কোটি। এরপরে যদি কথা বলি সুইলন এনার্জি লিমিটেড, তো আজকে মার্কেটে যখন বেশিরভাগ স্টকই অনেকটা করেই পড়া ছিল, সেখানে কিন্তু এই সুইলন এনার্জি এটা শুরু থেকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে দেখুন, শুধুমাত্র একটা কারণে এই স্টকটা এত বাড়েনি। এই যে সুইলন এনার্জি স্টকটা বেড়েছে এর পেছনে 3 থেকে 4টে কারণ রয়েছে। তো সেই কারণগুলো এক এক করে দেখে নেব। প্রথমেই যদি দেখেন এখানে লেখাই রয়েছে দ্য ফার্স্ট ট্রিগার ইজ দ্যাট স্টার্টিং ফ্রাইডে August 1 দ্য স্টকস হ্যাজ স্টার্টেড ট্রেডিং ইন দ্য ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট। মানে এই স্টকটা আজকের দিন থেকেই এই ফিউচার অ্যান্ড অপশনে ট্রেড হতে শুরু করবে। মানে আপনি এই কোম্পানিটার ফিউচার এবং অপশনে ট্রেড নিতে পারেন। আর যদি দ্বিতীয় দেখেন, গভর্নমেন্ট হ্যাজ ইনক্রিজড দ্য ডোমেস্টিক কন্টেন্ট রিকোয়ারমেন্ট ফর ওয়াইন টারবাইন। মানে দেশি যে কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে যাতে এই ওয়াইন টারবাইনের প্রোডাক্ট বেশি করে কেনা হয়, গভর্নমেন্ট কিন্তু সেদিকে জোর দিচ্ছে। আর ভারতের সরকার কিছু অ্যাপ্রুভড লিস্ট তৈরি করেছে এই ব্লেড, টাওয়ার্স, গিয়ার বক্স, তারপর জেনারেটর এবং বিয়ারিং ইত্যাদির জন্য। আর যেসব কোম্পানিগুলো এই ওয়াইন টারবাইন তৈরি করে থাকে তাদের কিন্তু এই গভর্নমেন্টের যে অ্যাপ্রুভড লিস্ট রয়েছে
সেগুলোর থেকে নিতে হবে। আর গভর্নমেন্ট এই যে অ্যাপ্রুভ সেইটা কিন্তু ইন্ডিয়ান কোম্পানিগুলোকেই করেছে। তার মানে ভারতের যে কোম্পানিগুলো এই ওয়াইন টারবাইন তৈরি করে থাকে তাদের কিন্তু বেশিরভাগই প্রোডাক্ট এই ইন্ডিয়ান কোম্পানিগুলোর থেকে নিতে হবে। আর সুইলন এনার্জি এই সেক্টরেই কাজ করে থাকে। এছাড়াও যদি দেখেন গভর্নমেন্ট এটাও নির্দেশ দিয়েছে এই যে কোম্পানিগুলো এই ওয়াইন টারবাইন প্রজেক্টের সঙ্গে যুক্ত তাদের যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে ডাটা সেন্টার এবং যে সার্ভার রয়েছে সেইগুলো অবশ্যই ইন্ডিয়ার মধ্যে থাকতে হবে। তো কি কারণে এরকম নির্দেশ দেওয়া হয়েছে? যাতে এই কোম্পানিগুলোর যে সাইবার সিকিউরিটি সেটা যেন বৃদ্ধি পায়, মানে যেন বেশি সিকিউর থাকে। মানে ইন্ডিয়ার যে কোম্পানিগুলো এই ওয়াইন টারবাইন নিয়ে কাজ করছে তাদের যে রিসার্চ এবং ডেভেলপমেন্টের যে তথ্য সেটা যেন বিদেশি কোনো কোম্পানির কাছে না যায়, সেই কারণে কিন্তু গভর্নমেন্ট জোর দিচ্ছে। আর শেষে যদি দেখেন এই কোম্পানিটা এই জেলেস্টা ইন্ডিয়া এদের তরফ থেকে 381 মেগাওয়াটের একটি অর্ডারও পেয়েছে। তো এই অর্ডারে দেখতেই পাচ্ছেন সুইলন এনার্জি এরা 127 খানা S144 টারবাইন ডেলিভার করবে। তো এই তিনটে খবরের কারণেই আজকে সুইলন এনার্জিতে ভালো তেজি দেখা গেছে। এরপরে রেডিকো খৈতান লিমিটেড এটা তার কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পরে বেড়েছে। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 33% বেড়েছে, 1137 কোটি থেকে বেড়ে হয়েছে 1506 কোটি। তারপরে যে এবিটা এটা ইয়ার অন ইয়ার 56% বেড়েছে, 149 কোটি থেকে বেড়ে হয়েছে 232 কোটি। এবং যদি নেট প্রফিট নেট প্রফিটে তো একটা বড় জাম্প দেখিয়েছে, 76 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 133 কোটি। এবং এইসব ডেটাগুলো যদি দেখেন এইগুলো কিন্তু কোয়ার্টারলিও ভালো এসেছে। এর পরের কোম্পানি টাটা মোটরস লিমিটেড, এই স্টকটা তো দেখতেই পাচ্ছেন যেদিন থেকে এরা ঘোষণা করেছে ইতালির যে ট্রাক মেকিং কোম্পানি ইভেকোকে কিনে নেবে সেদিন থেকে ক্রমাগত করছে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা নতুন খবর আজকের দিনেই পড়ার পেছনে রয়েছে। দেখতেই পাচ্ছেন জাগুয়ার ল্যান্ড রোভার্স সিইও অ্যাড্রিয়ান মার্ডেল স্টেপ ডাউন, মানে জেএলআর এর যে সিইও ছিলেন তিনি কিন্তু এই পদটা থেকে পদত্যাগ করতে চলেছেন। তবে এখনো পর্যন্ত যে পরবর্তী সিইও তার নাম ঘোষণা করা হয়নি, লেখাই আছে সাকসেসর টু বি অ্যানাউন্সড সুন। তো যেহেতু টাটা মোটরের এই প্রিমিয়াম ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভারের সিইও পদত্যাগ করছেন এবং এখনো পর্যন্ত এই যে সাকসেসর বা পরবর্তী সিইও তাকে পাওয়া যায়নি, সেই কারণে কিন্তু এই স্টকটা আজকের দিনে 2 থেকে 2.5% পড়ে গেছে। এরপরে আরো একটি কোম্পানি ম্যানেজমেন্টের পরিবর্তনের কারণে, হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র ম্যানেজমেন্টের পরিবর্তনের কারণে আজকের দিনে 18% এর কাছাকাছি ক্র্যাশ করে গেছে। এবং স্টকের নামও দেখতে পাচ্ছেন পিএনবি হাউসিং ফাইন্যান্স লিমিটেড। তো এর পেছনের যে খবরটা সেটা দেখে নি। দেখতেই পাচ্ছেন স্টক হিটস লোয়ার সার্কিট অ্যাজ এমডি এন্ড সিইও গিরিশ কৌশিকী কুইটস, মানে এই কোম্পানির যিনি এমডিও ছিলেন এবং সিইও ছিলেন তিনি কিন্তু এই কোম্পানিটা থেকে পদত্যাগ করতে চলেছেন। তো তিনি কি কারণ বলেছেন? দেখুন তিনি বেটার অপরচুনিটির জন্য এই যে পদ সেটা ছাড়ছেন, মানে তিনি হয়তো অন্য কোম্পানিতে যাবেন, হয়তো সেখানে তিনি ভালো সুযোগ পাবেন এই কারণেই ছেড়েছেন। এর পেছনে কিন্তু অন্য কোনো কারণ বলেননি। তবে এই যে গিরিশ কৌশিকী ইনি কিন্তু এই কোম্পানিতে 3 বছর ধরে ছিলেন এবং যদি দেখেন এই 3 বছরেই এই কোম্পানির যে ভবিষ্যৎ সেটা কিন্তু পাল্টে গিয়েছিল। কোম্পানির যদি চার্ট প্যাটার্নও দেখেন, চলুন 5 বছরের চার্ট প্যাটার্ন খুলে নিই। দেখতে পাচ্ছেন স্টকটা তিনি যেই সময় এন্ট্রি নিয়েছিলেন তখন 400 450 কাছাকাছি ঘোরাঘুরি করছিল। তো তারপরে এনার এন্ট্রির পরেই এই স্টকটা বাড়তে বাড়তে প্রায় 1200 কাছাকাছি চলে গিয়েছিল। মানে ইনি এমডি এবং সিইও পদে এসে এই কোম্পানির যে বিজনেস সেটাতে অনেক উন্নতি ঘটিয়েছিলেন। তো এনার পদত্যাগের পর সেই কারণে এই স্টকটা আজকের দিনে 17 থেকে 18% এর কাছাকাছি পড়ে গেছে। এর পরের কোম্পানি নিভা বুপা হেলথ, এটা আজকের দিনে 6.52% পড়েছে। তো এর পেছনে কোম্পানির যে কোয়ার্টারলি রেজাল্ট সেটাই কাজ করছে। কোম্পানির যদি নেট প্রফিট দেখেন ইয়ার অন ইয়ার 386% পড়ে গেছে। যেখানে এই কোম্পানিটা আগের বছর সেম কোয়ার্টারে 18 কোটি লস দেখিয়েছিল, সেইখানে এই লস বেড়ে হয়েছে 91.4 কোটি। এবং এর আগের কোয়ার্টারে তো অনেকটা বেশি প্রফিটে ছিল, এর আগের কোয়ার্টার প্রফিটে ছিল 206 কোটি। এরপরে যদি টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো দেখি, এইগুলো কিন্তু আজকে ইন্ডিয়ান মার্কেটে খুবই খারাপ পারফর্ম করেছে। যদি দেখেন কেপিআর মিল লিমিটেড, এটা আজকের দিনে 6.40% পড়েছে। তারপরে গোকুলদাস এক্সপোর্টস, এটা 3.98% পড়েছে। এবং যদি দেখেন এই সেগমেন্টে কাজ করা আরো একটি কোম্পানি পাল গ্লোবাল, এইটা 6.74% পড়ে গেছে। এর পরের কোম্পানি আইআইএফএল ফাইন্যান্স লিমিটেড, এই কোম্পানিটা তার রেজাল্টের পর থেকে ক্রমাগতই পড়ছে। দেখতেই পাচ্ছেন গত 5 দিনে প্রায় 18% এর কাছাকাছি পড়ে গেছে। তো এই কোম্পানির রেজাল্ট কেমন এসেছিল? দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট ইয়ার অন ইয়ার 19% পড়ে গিয়েছিল, 338 কোটি থেকে পড়ে হয়েছে 274 কোটি। তবে বাকি যে ডেটাগুলো সেগুলো মোটামুটি ভালোই ছিল। দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার 13% বেড়ে গেছে, এবিটা ইয়ার অন ইয়ার 12% বেড়েছে। কিন্তু মার্কেটের যে অনুমান ছিল সেটার তুলনায় এদের যে রেজাল্ট সেটা খুবই খারাপ এসেছিল। এবং এর সঙ্গে সঙ্গে এই কোম্পানির যে প্রভিশনিং সেইটা অনেকটাই বেড়ে গিয়েছিল, সেই কারণে কিছু ব্রোকার এটাকে ডাউনগ্রেড করে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আইআইএফএল ফাইন্যান্স স্টক রেটিং ডাউনগ্রেডেড বাই জেব্রিস অন হায়ার প্রভিশন, মানে যেহেতু এই কোম্পানিটার প্রভিশনিং বেড়ে গেছে সেই কারণে জেব্রিস এই স্টকটাকে ডাউনগ্রেড করে দিয়েছে। আর এই প্রভিশন এটার মানে কি? এটা হচ্ছে এমন একটা টাকা
যেটা কোম্পানি ধরে নিচ্ছে যে তাদের অ্যাকাউন্টে ফেরত আসবে না। তো এই কোম্পানিগুলো কি করে থাকে, ফাইন্যান্স কোম্পানি মানে লোন দিয়ে থাকে। তো এমন কিছু লোন এরা দিয়ে ফেলেছে যেখান থেকে টাকা ফেরত আসার সম্ভাবনা খুবই কম। তো সেই যে টাকা ফেরত আসার সম্ভাবনা কম, সেই যে অ্যামাউন্টটা সেটা কিন্তু বেড়ে গেছে অনেক। এরপরে রিলায়েন্স পাওয়ার লিমিটেড এটা 5% লোয়ার সার্কিট লাগিয়েছে। তারপর রিলায়েন্স ইনফ্রা এটাও 5% লোয়ার সার্কিট লাগিয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? কিছুদিন আগেই কভার করেছিলাম এই ইডি, এই অনিল আম্বানির যে রিলায়েন্স গ্রুপ রয়েছে তার উপর একটা রেড চালিয়েছিল। তো তারপরে সেই ইডির তরফ থেকে কিছু খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স ইনফ্রা শেয়ার্স ফল আপ টু নিয়ারলি 5% অ্যাজ ইডি সামন্স অনিল আম্বানি ইন রেজ 17,000 crore লোন ফ্রড প্রোব। মানে ইডি এই অনিল আম্বানিকে সামন জারি করেছেন এই 17,000 কোটি টাকার লোন ফ্রডের ব্যাপারে। তো এই খবরের পরেই অনিল আম্বানি গ্রুপের কোম্পানি দুটোতে লোয়ার সার্কিট লেগেছে। এর পরের কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 3.91% পড়েছে। আর এর আগেই বলেছিলাম এই ভোডাফোন আইডিয়া এই স্টকটা কিন্তু প্রায় শেষ হয়ে যেতে বসেছে, এবং এই কোম্পানি নিজেও বলছে এরা তাদের যে বিজনেস সেটা 31 মার্চ 2026 পর চালিয়ে যেতে পারবে না। তবে আজকের দিনে এই কোম্পানির জন্য সামান্য হলেও কিছুটা পজিটিভ খবর এসেছে। দেখতেই পাচ্ছেন ভোডাফোন আইডিয়া এক্সপ্যান্ড 5G টু 9 নিউ সার্কেল, মানে নতুন 9টা জায়গায় এই ভোডাফোন আইডিয়া তাদের যে 5G সেই সার্ভিসটা চালু করে দিয়েছে, এবং একটা আনলিমিটেড ডেটাও প্রোভাইড করছে মাত্র 299 টাকায়। তো দেখতে পাচ্ছেন এরই যে কম্পিউটার গুলো রয়েছে তারা এর থেকে বেশি মূল্যে এই যে আনলিমিটেড ডেটা সেটা প্রোভাইড করে থাকে। তো এই পদক্ষেপের ফলে কিছু ইউজার হয়তো ভোডাফোন আইডিয়াতে পোর্টও করতে পারেন, এবং এই নতুন রোল আউটের সঙ্গে সঙ্গে এই ভোডাফোন আইডিয়া 18টা শহরে তাদের যে 5G সার্ভিস সেটা প্রোভাইড করছে। আর এই যে নতুন 9টা সার্কেলে এই 5G সার্ভিস চালু হলো সেগুলোর নামও দেখে নিন। এই মিরাট রয়েছে, তারপর মালাপ্পুরম রয়েছে, তারপর কোজিকোডে রয়েছে, তারপর ছত্রপতি সম্ভাজিনগর, নাসিক রয়েছে, আহমেদাবাদ, তারপর রাজকোট, তারপরে সুরাট রয়েছে এবং ভাডোদরা রয়েছে। এরপরে একটি আইপিও নিয়ে কথা বলবো যেটা আজকে মার্কেটে লিস্ট হয়ে গেছে। তো কোন কোম্পানির আইপিও নিয়ে কথা বলতে চলেছি, দেখতেই পাচ্ছেন এই যে শান্তি গোল্ড ইন্টারন্যাশনাল এর যে আইপিও সেটা যে মার্কেটে লিস্ট হয়েছে এই ব্যাপারে কথা বলবো। তো এর ইস্যু প্রাইস কত ছিল? ইস্যু প্রাইস দেখতে পাচ্ছেন ছিল 199 টাকা, আর মার্কেটে কতই লিস্ট হয়েছে 227 টাকা 55 পয়সায়, মানে 14.35% লিস্টিং গেন নিয়ে এটা মার্কেটে লিস্ট হয়ে গেছে। আর মার্কেটে লিস্ট হওয়ার পর কেমন পারফর্ম করলো, তো দেখতে পাচ্ছেন মার্কেটে লিস্ট হওয়ার পর সামান্য বেড়ে গিয়েছিল এবং তারপর একটা কনসলিডেশন মোডেই চলছিল। আর যদি দেখেন লিস্টিং হওয়ার পরে একদম সামান্য বেড়েছে 0.04%। দিন শেষে এই স্টকটা টোটাল 15.27% বেড়ে বন্ধ হয়েছে। এরপরে কিছু কোম্পানি আজকের দিনে 52 উইক হাই লাগিয়েছে এবং 52 উইকের লো লাগিয়েছে, সেগুলো দেখে নেব। প্রথম কোম্পানিটা চালেট হোটেলস লিমিটেড। তো এর যে হাই এটা দেখতে পাচ্ছেন 1082 এবং 52 উইকের হাই এটাও 1082। তারপরে যদি দেখেন সাইরামা এসজিএস, এরও যদি হাই দেখেন 780.50 এবং 52 উইকের হাই এটাও 780.50। এরপরে জি ভার্নোভা, এরও আজকের দিনের হাই দেখতে পাচ্ছেন 2863.10 এবং 52 উইকের হাই এটাও 2863.10। তারপরে রেডিকো কৈথান লিমিটেড, এরও আজকের হাই 2940 এবং 52 উইকের যে হাই সেটাও 2940। এরপরে স্নেইডার ইলেকট্রিক, এটাও আজকে 52 উইকের হাই লাগিয়েছে, এরও যদি আজকের হাই দেখেন 1050 এবং 52 উইকের হাই এটাও 1050। এরপরে যে কোম্পানিটা 52 উইকের লো লাগিয়েছে সেটা হচ্ছে 5 স্টার বিজনেসেস ফাইন্যান্স লিমিটেড। তো এর যে আজকের লো সেটা দেখতে পাচ্ছেন 592.00 এবং 52 উইকের যে লো সেটাও 592.00। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের রেজাল্ট নিয়ে আলোচনা করব। তো আজকের দিনে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় কোম্পানি তাদের যে রেজাল্ট সেটা সামনে নিয়ে হাজির হবে, যেমন আইটিসি রয়েছে, তারপর আদানি পাওয়ার, গোদরেজ প্রপার্টিজ রয়েছে, তারপর টাটা পাওয়ার রয়েছে, এর সঙ্গে সঙ্গে আরো অনেক কোম্পানি রয়েছে। তো এক এক করে দেখবো। প্রথমে যদি দেখি এস্টার বায়োসায়েন্সেস লিমিটেড, এই স্টকটা রেজাল্ট আসার পরে দেখতে পাচ্ছেন 10.81% বেড়ে গেছে। তো এই কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, কোম্পানির সেলস দেখুন ইয়ার অন ইয়ার 2% বেড়েছে, 82.3 কোটি থেকে বেড়ে হয়েছে 84.1 কোটি। আর যদি মার্চের সঙ্গে তুলনা করেন তাহলেও কিছুটা বেড়েছে। তারপরে যে এবিটা 17.6 এর এবিটা বেড়ে হয়েছে 22.8 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 19 কোটি। তারপরে যদি নেট প্রফিট দেখেন এটা ইয়ার অন ইয়ার 159% বেড়ে গেছে, 7.49 নেট প্রফিট বেড়ে দাঁড়িয়েছে 17.3, এবং এর আগের কোয়ার্টারে ছিল মাত্র 1.54 কোটি। তো দেখতে পাচ্ছেন রেজাল্টটা ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালোই এসেছে। এর পরের কোম্পানি ডেলিভারি, তো এর যে রেজাল্ট সেটা কেমন এসেছে, কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন এই জুন 2025 কোয়ার্টারে হয়েছে 2294 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2172 কোটি, এবং এর আগের কোয়ার্টারে কত ছিল 2192 কোটি। তো দুদিক থেকেই কোম্পানির যে সেলস সেটা বেড়েছে। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখি 96 কোটির অপারেটিং প্রফিট বেড়ে হয়েছে 141 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 119 কোটি। আর যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 54 কোটি, সেটা থেকে বের হয়েছে 91 কোটি, আর এর আগের কোয়ার্টারে ছিল 73 কোটি। তো ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন এই যে রেজাল্টটা
সেটা কিন্তু সব দিক থেকেই ভালো এসেছে। এরপরে আইটিসি লিমিটেড এর যে রেজাল্ট এটাও একবার দেখবো। তো দেখতে পাচ্ছেন এই যে কনসলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি এবং এই যে সব ফিগার গুলো সেগুলো সব কোটিতে রয়েছে। তো কোম্পানির টোটাল ইনকাম কত হয়েছে? 23,811 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 21,016 কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল 20,032 কোটি টাকা। তারপরে কোম্পানির নেট যে প্রফিট সেটা দেখে নেব। কোম্পানির নেট প্রফিট কত হয়েছে? কোম্পানির নেট প্রফিট হয়েছে 5,343 কোটি টাকা, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 5,155 কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে কত ছিল? 5,092 কোটি টাকা। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুদিক থেকেই বেড়েছে। এবং যদি দেখেন মার্কেটের যে অনুমান ছিল সেটার থেকে কিন্তু এই যে প্রফিট সেটা বেশি এসেছে। এর পরের কোম্পানি টাটা পাওয়ার লিমিটেড। তো কোম্পানির রেজাল্ট কেমন? কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 17,294 কোটি থেকে বেড়ে হয়েছে 18,035 কোটি, এর আগের কোয়ার্টারের তুলনাতেও এটা বেড়েছে। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখেন 3,062 কোটির অপারেটিং প্রফিট বেড়ে হয়েছে 3,565 কোটি টাকা। এবং এরপরে নেট যে প্রফিট সেটা দেখে নেব। নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1,189 কোটি টাকা, সেখান থেকে বের হয়েছে 1,262 কোটি টাকা। আর এর আগের কোয়ার্টারে কত ছিল? 1,306 কোটি টাকা। মানে নেট প্রফিট ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি কিন্তু কিছুটা কমেছে। তবে যখন এই ধরনের যে রিনিউয়েবল কোম্পানিগুলো রয়েছে যেগুলো কোল থেকেও বিদ্যুৎ উৎপাদন করে থাকে, মানে কয়লা থেকে, এবং তার সঙ্গে সঙ্গে রিনিউয়েবল এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদন করে থাকে, সেগুলোর যে সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ সেগুলোও দেখতে হয়। তো সেগুলোও দেখে নেব। কোম্পানির যে রেভিনিউ সেটা দেখতে পাচ্ছেন থার্মাল অ্যান্ড হাইড্রো এটা থেকে এসেছে 4,844 কোটি টাকা। এটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে। কিন্তু বেশিরভাগ ইনভেস্টর এই টাটা পাওয়ারে যে কারণে ইনভেস্ট করেছেন সেই কারণটা কিন্তু বেড়েছে। দেখতে পাচ্ছেন কোম্পানির যে রিনিউয়েবল এনার্জি থেকে ইনকাম সেটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। 3,625 কোটি টাকা রেভিনিউ তৈরি করেছে, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 3,456 কোটি টাকা এবং এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2,383 কোটি টাকা। মানে কোম্পানির যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সেখান থেকে কিন্তু কোম্পানির যে রেভিনিউ সেটা অনেকটাই বাড়ছে। তো এই ধরনের জিনিসগুলো যখন কোনো অটো কোম্পানি বা গাড়ি কোম্পানির রেজাল্ট করবেন তখনও দেখতে হয় যে কোম্পানিগুলোর ইভি সেগমেন্ট থেকে কতটা ইনকাম আসছে। আর এই টাটা পাওয়ারের তো দেখতেই পাচ্ছেন এই যে রিনিউয়েবল এনার্জি এইখান থেকে যে ইনকাম সেটা কিন্তু অনেকটা পরিমাণেই বেড়েছে। এর পরের কোম্পানি গোদরেজ প্রপার্টিজ লিমিটেড। এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু খুবই খারাপ এসেছে। কোম্পানির যে সেলস 739 কোটি থেকে হয়েছে 435 কোটি এবং এর আগের কোয়ার্টারে কত ছিল? 2,122 কোটি। তারপরে অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে 187 কোটির লস ছিল, সেখান থেকে এই লস বেড়ে হয়ে গেছে 270 কোটি। আর এর আগের কোয়ার্টারে 75 কোটির প্রফিটে ছিল। এবং যদি নেট প্রফিট দেখেন নেট প্রফিট কিন্তু ইয়ারলি কিছুটা বেড়েছে। 519 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 598 কোটি এবং এর আগের কোয়ার্টারে এই যে নেট প্রফিট সেটা ছিল 378 কোটি। মানে কোম্পানি শুধুমাত্র যে এই নেট প্রফিট সেটাই বেড়েছে, বাকি যে অপারেটিং প্রফিট এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির সেলস সেগুলো কিন্তু খুবই খারাপ এসেছে। তাহলে কোম্পানির প্রফিট এটা তো বেড়ে গেল কি করে? দেখতে পাচ্ছেন এই যে আদার ইনকাম এটার কারণে বেড়ে গেছে। কোম্পানির এই কোয়ার্টারে যে আদার ইনকাম সেটা হচ্ছে 1,186 কোটি টাকা। তো এই আদার ইনকাম বেড়ে যাওয়ার কারণেই, মানে এককালীন একটা ইনকাম বেড়ে যাওয়ার কারণেই এই স্টকটার যে নেট প্রফিট সেটা এতটা বেড়ে গেছে। এরপরে ইউপিএল লিমিটেড। তো কেমিক্যাল সেক্টরে কাজ করা এই কোম্পানিটা আজকের দিনে 6.22% পড়েছে। তো এর যে রেজাল্ট সেটা কেমন? তো দেখতেই পাচ্ছেন কোম্পানির সেলস এটা ইয়ার অন ইয়ার 2% বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন অনেকটাই ডাউন। তারপরে এবিটা এটা ইয়ার অন ইয়ার 31% বাড়লেও কোয়ার্টারলি দেখতে পাচ্ছেন অনেকটাই ডাউন রয়েছে। তারপরে যদি নেট প্রফিট দেখেন কোম্পানি তো প্রফিট তৈরি করতে পারেনি, লসে এসেছে, -176 কোটির লস দেখিয়েছে। তবে এর আগের বছর সেম কোয়ার্টারে এই লস আরো বেশি ছিল, 527 কোটির লস ছিল। আর এর আগের কোয়ার্টারে কোম্পানি কিন্তু অনেকটা বেশি প্রফিট দেখিয়ে দিয়েছিল, 1,079 কোটির প্রফিট দেখিয়ে দিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি এই যে ডেটা সেটা কিন্তু একেবারেই খারাপ এসেছে। এরপরে টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড। তো মুরুগাপ্পা গ্রুপের এই কোম্পানিটা আজকের দিনে 2% পড়ে বন্ধ হয়েছে। কোম্পানির রেজাল্ট কেমন? কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 16% বেড়েছে, 4,578 কোটি থেকে বেড়ে হয়েছে 5,309 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 5,150 কোটি। তারপরে যদি এবিটা দেখেন 531 কোটির এবিটা বেড়ে হয়েছে 546 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 337 কোটি। কিন্তু যদি নেট প্রফিট দেখেন এটা ইয়ার অন ইয়ার 13% পড়ে গেছে, 317 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 303 কোটি। কিন্তু কোয়ার্টারলি এই যে নেট প্রফিট সেটা প্রায় ডবলের কাছাকাছি এসেছে। এর আগের কোয়ার্টারে এই নেট প্রফিট ছিল 158 কোটির কাছাকাছি। এর পরের কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ফার্মা। তো এই স্টকটা তার রেজাল্টের পরে 8.30% পড়েছে। তো কোম্পানির রেজাল্ট কেমন? কোম্পানির যে সেলস সেটা ইয়ার অন ইয়ার 1% পড়েছে, 815 কোটি থেকে পড়ে হয়েছে 805 কোটি। এর আগের কোয়ার্টারের তুলনায় এটা পড়েছে 974 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল। তারপরে যে এবিটা এটা 231 কোটি থেকে বের হয়েছে 251 কোটি, কিন্তু কোয়ার্টারলি এটা ডাউন। তারপরে যে নেট প্রফিট 182 কোটি থেকে বের হয়েছে 205 কোটি। কোয়ার্টারলি যদি দেখেন এই ডেটাটা ডাউনেই এসেছে। আর এরপরে কিছু অটো
কোম্পানির যে সেলস এর ডেটা সেগুলো দেখে নেব। তো একটা পেজেই সব পড়বো, তো এর মধ্যেই সব ডেটা মিক্স হয়ে আছে, তো এইখান থেকেই পড়ার চেষ্টা করব। যদি দেখেন এই যে মারুতি সুজুকি এদের যে প্রোডাকশন এটা মাত্র 0.8% বেড়েছে। এরপরে এই যেমন হুন্ডাই মোটরস এর যে সেলস এটা হয়েছে 60,073 ইউনিট এবং মার্কেটের যে এস্টিমেট এটা ছিল 61,833 ইউনিট। তো এস্টিমেটের তুলনায় এই যে প্যাসেঞ্জার ভেহিকেলস এর সেলস হুন্ডাই মোটরের সেটা কিছুটা কম এসেছে। তারপরে যদি মারুতি সুজুকির দেখেন, মারুতি সুজুকির টোটাল যে সেলস সেটা 3% বেড়েছে। এই যে ডোমেস্টিক প্যাসেঞ্জার ভেহিকেলস এর যে সেলস সেটা হয়েছে 1.38 লাখ, যেটা এর আগে ছিল 1.37 লাখ। তারপরে যে ডোমেস্টিক সেলস এটা কিছুটা কমে গেছে, ডোমেস্টিক সেলস হয়েছে 1.48 লাখ, এর আগে ছিল 1.51 লাখ। তবে কোম্পানির যে টোটাল এক্সপোর্ট সেটা কিন্তু 32% বেড়েছে। টোটাল যে প্যাসেঞ্জার কার সেলস সেটা 5% বেড়েছে এবং ইউটিলিটি ভেহিকেল সেলস এটা 6% ডাউন হয়ে গেছে। এরপরে যদি টাটা মোটরের দেখি, টাটা মোটরের যে কমার্শিয়াল ভেহিকেলের সেলস সেটা 7% বেড়েছে, তবে প্যাসেঞ্জার ভেহিকেলস এর সেলস এটা 11% পড়ে গেছে। আর টোটাল যদি দেখি, টোটাল ডোমেস্টিক সেলস এটা 6% পড়েছে। এরপর আইচার মোটর, এই যে ভলভো আইচার কমার্শিয়াল ভেহিকেল এর যে সেলস এটা হয়েছে 7,115 ইউনিট, যেখানে এনডিটিভি এদের যে এস্টিমেট এটা ছিল 6,967 ইউনিট। তো অনুমানের তুলনায় এই যে বিক্রি সেটা বেড়েছে। টোটাল যে ভলভো আইচার সিবি এর যে সেলস সেটা 7.4% বেড়েছে এবং ডোমেস্টিক সেলস এটা 7.1% বেড়েছে। এরপরে যদি টিভিএস মোটর দেখি, টিভিএস মোটরের টোটাল যে সেলস সেটা 29% বেড়েছে। টু হুইলারের সেলস এটা 29% বেড়েছে। ইভি সেলস এটা 10% বেড়েছে। এক্সপোর্ট 46% বেড়ে গেছে এবং থ্রি হুইলারের সেলস এটা 21% বেড়েছে। তারপর যদি অশোক লেল্যান্ডের দেখি, অশোক লেল্যান্ড এর যে সেলস এটা 8% বেড়েছে এবং ডোমেস্টিক সেলস এটা 4% বেড়েছে। আর রয়্যাল এনফিল্ড এটা তো এই আইচার মোটর এদের মধ্যেই রয়েছে। তো এই রয়্যাল এনফিল্ড এদের বিক্রি কতটা বেড়েছে? এই রয়্যাল এনফিল্ড এদের যে বিক্রি সেটা হয়েছে 88,045 ইউনিট, যেখানে এনডিটিভি এদের যে এস্টিমেট এটা ছিল 86,167 ইউনিট। মানে অনুমানের তুলনায় এই যে বিক্রি সেটা বেড়ে গেছে। আর যদি রয়্যাল এনফিল্ডের বিক্রি দেখেন তাহলে এটা 31% বেড়েছে এবং এই রয়্যাল এনফিল্ডের যে এক্সপোর্ট মানে বিদেশে যে রপ্তানি সেটা 95% বেড়েছে। তারপরে যদি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা দেখি, এদের যে সেলস এটা হয়েছে 49,871 ইউনিট, মার্কেটের যে এস্টিমেট এটা ছিল 48,167 ইউনিট। প্যাসেঞ্জার ভেহিকেলের সেলস এটা 20% বেড়েছে। ট্রাক্টরের যে সেলস সেটা কিন্তু অনুমানের তুলনায় কম এসেছে। ট্রাক্টর বিক্রি হয়েছে 28,708 খানা, যেখানে মার্কেটের অনুমান ছিল 29,833 খানা ট্রাক্টর বিক্রি হবে। তবে কোম্পানির যে এক্সপোর্ট এটা কিন্তু 83% বৃদ্ধি পেয়েছে আর ডোমেস্টিক ট্রাক্টরের সেলস এটা 5% বেড়েছে। আর কোম্পানির টোটাল যে সেলস এটা 26% বেড়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে আরো যে কোম্পানিগুলো কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আসবে এবং তার সঙ্গে সঙ্গে যেই কোম্পানিগুলোর জন্য কিছু নিউজ আছে সেইগুলোকে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।